আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশ এ দলে মোস্তাফিজুর রহমানকে দেখে খুব অবাক হয়েছে, অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দিনকে না দেখে খুব অবাক হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একটা ছোট্ট কনফিউশন দূর করতে চাই। অনেকেই এ দল, এইচপি দল, আন্ডার 23 দলের মধ্যে পার্থক্যটা আসলে বুঝতে পারেন না, বিষয়টাকে গুলিয়ে ফেলেন। এ দল হচ্ছে সেই দলটা যেটা আসলে ন্যাশনাল টিমের ছায়া দল, অর্থাৎ ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে যাদের পার্থক্যটা আসলে 19-20, যারা ন্যাশনাল টিমে ঢুকি ঢুকি করছেন অথবা ন্যাশনাল টিম থেকে জাস্ট ইমিডিয়েটলি বাদ পড়েছেন, তার একটু ফাইন টিউনিং দরকার। এইচপি দল বা আন্ডার 23 দল থাকে, এরা হচ্ছে ডেভেলপমেন্টের দল, মানে নতুন প্লেয়ার যারা, তাদের জন্য একটা বড় ধাপের জায়গাটা হচ্ছে আন্ডার 23 স্টেজ বা এইচপি স্টেজ। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো আন্ডার 23 দল নাই। এই কারণে আমাদের মধ্যে এই কনফিউশনটা সবচেয়ে বেশি বিরাজ করে। আমরা যদি নিউজিল্যান্ডের ক্রিকেটের পার্সপেক্টিভে চিন্তা করি আর বাংলাদেশের ক্রিকেটের পার্সপেক্টিভে চিন্তা করি, দুটো কনটেক্সটটা সম্পূর্ণ ভিন্ন বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচার। আমাদের প্লেয়ারের সংকট আছে, নিউজিল্যান্ডের প্লেয়ারের সংকট নাই। আপনি যদি নিউজিল্যান্ডের এ টিমটা একটু লক্ষ্য করে দেখেন, আপনার কাছে অনেক আনকোরা মুখ মনে হবে, কিন্তু এই মুখগুলো আসলে আনকোরা না। এই মুখগুলো একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে বেড়ে উঠে তারা ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার এবং সেই জায়গাটা এসেছে। এর কারণটা আমি আপনাকে বলি। এর কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা শুধুমাত্র ঢাকা লিগ কেন্দ্রিক বা ঢাকা মিরপুরের ক্রিকেট বোর্ড কেন্দ্রিক। নিউজিল্যান্ডের ক্রিকেটটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাদের নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডটা হচ্ছে বিভিন্ন প্রভিন্স বা বিভিন্ন স্টেট ভিত্তিক। আপনি খুব সিম্পলি চিন্তা করেন, যেমন ওয়েলিংটন একটা স্টেট, অকল্যান্ড একটা স্টেট, ক্যান্টারবারি একটা স্টেট, নর্দার্ন ডিস্ট্রিক্টস তার আর একটা স্টেট। এই প্রত্যেকটা স্টেটের আলাদা ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে। মানে আপনি যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডটা দেখছেন, এটা কোনো বিষয়ই না। ওয়েলিংটন এটা একটা আলাদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ডারে প্লেয়ারদের সঙ্গে আলাদা কন্ট্রাক্ট হয়। এই প্লেয়ারদের বেড়ে ওঠা, পড়ালেখা সব কিছু মেনটেন করে ওয়েলিংটন ক্রিকেট অ্যাসোসিয়েশন। আপনি খুব সিম্পল একজনের এক্সাম্পল দিই, মোহাম্মদ আব্বাস। মোহাম্মদ আব্বাসের সঙ্গে ওয়েলিংটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা চুক্তি ছিল, আছে। ওয়েলিংটন ক্রিকেট অ্যাসোসিয়েশন তার সব কিছু, তার একদম ওয়েলিংটনের যে স্থানীয় ডোমেস্টিক ক্রিকেট সেখান থেকে শুরু করে তার সব কিছু দেখভাল করেছে। এই জায়গা থেকে আপনি ধরেন প্রত্যেকটা স্টেট থেকে যারা বেটার প্লেয়ার আছে, ক্রিকেট ওয়েলিংটনের, ক্রিকেট অকল্যান্ডের, ক্রিকেট কেন্টারবারির, ক্রিকেট নর্দার্ন ডিস্ট্রিক্টসের, এই প্লেয়ারদেরকে নিয়ে তাদেরকে নিয়ে নিউজিল্যান্ডের এইচপি স্কোয়াড গঠন করা হয় এবং তারা লিঙ্কন ইউনিভার্সিটিতে তাদের যে হাই পারফরমেন্স সেন্টার আছে, আবারও বলি, লিঙ্কন ইউনিভার্সিটিতে তাদের যে হাই পারফরমেন্স সেন্টার আছে সেই জায়গাটাতে তাদেরকে প্লেস করা হয়। সেইখান থেকে বেটার পারফর্ম করে দেন তারা এ টিমে চলে আসে। আপনি প্রসিডিওরটা চিন্তা করে দেখেন। এখন আপনি চিন্তা করতে পারেন, তাইলে ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো খারাপ খেলছে তাদের ক্ষেত্রে কি হয়? ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো খারাপ খেলছে তারা আবার চলে যায় ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর তাদের যে স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে তাদের কাছে। আপনি চেইনটা একটু চিন্তা করে দেখেন। ধরেন XYZ কোন একজন প্লেয়ার, ধরেন উইল ইয়াং, তিনি ন্যাশনাল টিম থেকে খারাপ খেললেন। ন্যাশনাল টিম থেকে খারাপ খেলার পর তার প্রসিডিওরের জায়গাটা হচ্ছে তিনি যেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ডারে বেড়ে উঠেছেন, সেটা অকল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন হোক, সেটা ক্যান্টারবারি হোক, সেটা নর্দার্ন ডিস্ট্রিক্টস হোক, তিনি সেই জায়গাটায় ফেরত যাবেন এবং সেইখানে গিয়ে তার ওই প্রক্রিয়াটা মেনটেন করা হবে তাকে ন্যাশনাল টিমে ব্যাক করানোর জন্য বা তাকে সেখান থেকে আবার এ টিমে ব্যাক করানোর জন্য। সো দিস ইজ দ্য প্রসিডিউর, যেটা আমাদের বাংলাদেশে, আমাদের তো বিভাগ ভিত্তিক ক্রিকেট অ্যাসোসিয়েশনই নাই। সো ওই জায়গাটা আমাদের এখানে বলে লাভ না। আমাদের এখানে ঢাকা ক্রিকেট ক্লাব কেন্দ্রিক আমাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার। সো আমাদের এখানে প্লেয়ারদেরকে চয়েস করতে গেলে আসলে আমাদের লিমিটেড সংখ্যক প্লেয়ার, ওই লিমিটেড সংখ্যক প্লেয়ারের মধ্য থেকে আমাদেরকে বাছাই করতে হয়। নতুন প্লেয়ারের জায়গাটা হচ্ছে এইচপি, নতুন প্লেয়ারের জায়গাটা হচ্ছে আন্ডার 23। এইচপিতে প্লেয়ারদের ট্রেনিং করানো হবে, সেই ট্রেনিং থেকে আন্ডার 23 দল গঠন করা হবে। আমাদের এখানে সিস্টেমটা এরকম যদি হতো, দেন আমরা ওইভাবে আসলে কাজটা করতে পারতাম। প্রবলেমের জায়গা হচ্ছে আমাদের এইচপিতে ট্রেনিং করানোর আগেই প্লেয়ারদেরকে সিরিজ খেলতে পাঠানো হয়, যেটা গত বছর হয়েছে। এইচপির ছেলেপেলেরা ক্যাম্পিংয়ে শুধুমাত্র বসেই ছিল, এইচপিতে কোনো স্পিন বোলিং কোচ ছিল না, এইচপিতে কোনো কিছুই ট্রেনিং হয়নি। তারা ডিরেক্ট আকবর আলীদের ব্যাচটা অস্ট্রেলিয়ার সিরিজ খেলতে চলে গেছে, মাঝখানে কাজের কাজটা আসলে হয়নি। এখন এই যে আমি যেটা বলছিলাম যে মোস্তাফিজুর রহমানকে রাখা, মোহাম্মদ সাইফুদ্দিনকে না রাখা, এখন এই যে ন্যাশনাল টিমের যারা ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে যারা ন্যাশনাল টিমে ঢুকবেন, এনামুল হক বিজয় বলেন, নাইম শেখ বলেন, যাদের পায়ের নিচে ন্যাশনাল টিমের মাটিটা নাই, তাদের জায়গাটাই এ টিম।
কিন্তু মোস্তাফিজুর রহমানের জায়গা কিন্তু সেটা না। মোস্তাফিজুর রহমান অলরেডি পরীক্ষিত একজন ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান যদি বেটার শেপে থাকেন তিনি অলরেডি ন্যাশনাল টিমে খেলবেন। বেটার শেপে যদি মোস্তাফিজ না থাকেন সেটাকে আবার পরীক্ষা দেওয়ার জন্য মোস্তাফিজের ক্ষেত্রে এ টিমের দরকার নাই। মোস্তাফিজের ক্ষেত্রে সেটার জন্য এ টিমের দরকারই নেই। উল্টো সাইফুদ্দিনের মতো ক্রিকেটার যারা হু আর সার্চিং ফর অপরচুনিটিস, যাদের আসলে ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করেছেন কিন্তু ন্যাশনাল টিমের পায়ের মাটিটা কখনো শক্ত হয় নাই, এই টাইপের প্লেয়ারদের জন্যই আসলে এ টিমটা থাকা উচিত, বা এই টাইপের প্লেয়ারদের জন্যই আসলে এ টিম। এখন এই জায়গাটা যখন আপনি মোস্তাফিজুর রহমানকে আনছেন, মোস্তাফিজুর রহমানের ম্যাচ প্র্যাকটিসের আসলে দরকার নাই। কারণ মোস্তাফিজ যেই প্যাটার্নের বোলার তিনি, তাকে ম্যাচ খেলে প্রমাণ করার কোনো জায়গা নাই। মোস্তাফিজ যদি ফিট থাকেন, মোস্তাফিজ যদি প্রপার শেপে থাকেন, সেটা আপনি এমনিতেও বুঝতে পারবেন। যেমন ধরেন তানজিম সাকিবের খুব বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার দরকার নেই, পেস বোলারদের ক্ষেত্রে তাদের খুব বেশি ম্যাচ খেলারও দরকার হয় না। তানজিম সাকিবের যেমন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার দরকার পড়ে না ওইভাবে, তাকে ডিরেক্ট আপনি ন্যাশনাল টিমে এন্ট্রি করিয়েছেন বিকজ অফ তার বোলিংয়ের ওই বৈশিষ্ট্যের কারণে। সো পেস বোলারদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে যে আলটিমেটলি ওই রকম প্রমিনেন্ট পেস বোলার যারা, তাদের সেই জিনিসটা দরকার হয় না। যদি তারা আউট অফ শেপ থাকেন এ টিমে গিয়েও তারা পারবেন না। মোস্তাফিজ আউট অফ শেপ থাকলে এ টিমে গিয়েও তিনি ওই কাজটা করতে পারবেন না। মোস্তাফিজ শেপে আছেন কি না ওইটা আপনি এমনিতেও বুঝতে পারবেন। সো সেখানে সাইফুদ্দিনের মতো প্লেয়ার যারা সত্যিকারের অর্থে ডোমেস্টিক সার্কিটে পারফর্ম করার পর ওইভাবে সুযোগটা পান না। সবচেয়ে বড় কথা যে সাইফুদ্দিন অলরাউন্ডার। সাইফুদ্দিন একজন অলরাউন্ডারকে যদি গ্রো করার চিন্তাভাবনার জায়গা আসে, সেটা আপনার এ টিমে গিয়ে গ্রো করাতে হবে। অলরাউন্ডারের জন্য আলাদা পরিকল্পনার জায়গা আছে, অলরাউন্ডারকে নিয়ে আলাদা করে আপনার প্ল্যানিংয়ের ওই ব্যাপারটা আছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি যদি চিন্তা করেন যে অলরাউন্ডারদেরকে নিয়ে তাদের একটা আলাদা প্রজেক্টের জায়গা থাকে, যেখানে আসলে ওই অলরাউন্ডার কোন জায়গায় প্রায়োরিটি বেশি দিবে, কোন জায়গায় প্রায়োরিটি কম দিবে, সেই ব্যাপারগুলো নিয়ে তাদের প্র্যাকটিস, তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ চলে। সো ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই জায়গায় মোস্তাফিজুর রহমানকে রাখার ওই রকম কোনো কারণ নাই। হ্যাঁ, ইবাদতকে রাখতে আপনি পারেন, ইনজুরি পর আসলে ইবাদত কতটুকু রিদমে আছেন সেটাও বোঝার একটা ব্যাপার আছে। কারণ ইনজুরি একটা অনেক বড় ইনজুরি থেকে তিনি প্রত্যাবর্তন করেছেন, তার সেটা একটা দেখার ব্যাপার আছে। বাট আমার কাছে মনে হয় যে এখানে অলরাউন্ডারের জায়গাটাতে সাইফুদ্দিনের থাকাটা উচিত ছিল। মুস্তাফিজের আসলে এ টিমে থাকার কোনো যৌক্তিকতার জায়গাটা আমি আসলে খুঁজে পাই না। এখন যে চিন্তার জায়গাটা অনেকে, সেটা হচ্ছে যে এ টিম মানে সেখানে সব নতুন প্লেয়ার আসবে না। আমাদের দেশের কনটেক্সটে এ টিমে সব নতুন প্লেয়ার আসতে পারবে না। আপনি নিউজিল্যান্ডের যে টিমটার কথাও বলবেন, সেই নিউজিল্যান্ডের এই টিমটাতেও যে প্লেয়ারদেরকে দেখছেন তারা কেউ আসলে নতুন প্লেয়ার না। তারা ওই যেটা বলছিলাম যে তাদের যে হাই পারফরমেন্স সেন্টার আছে, যেটা তাদের লিঙ্কন ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত, সেই হাই পারফরমেন্স সেন্টার থেকে আন্ডার-23 ওই ধাপটা পার হয়ে দেন তারা এই জায়গাটায় এসেছেন। আর যে সমস্ত প্লেয়ারদেরকে আপনি বলবেন যে ওই যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়বেন, বা ওই যে পরীক্ষিত প্লেয়ার যারা, ওই পরীক্ষিত প্লেয়ার যারা যে কোনো সময় ন্যাশনাল টিমে খেলেছেন কিন্তু আউট অফ ফর্মের কারণে বাদ আছেন, তাদের ক্রিকেট কালচারটা, ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের কারণে, কারণ তাদের ক্রিকেট হচ্ছে স্টেট বেস, তাদের টেক কেয়ারের জায়গাটা করে তাদের ওই অঞ্চলটা, ওয়েলিংটন বলি, ক্যান্টারবারি বলি, কিংবা অকল্যান্ড বলি। সো ওই যে জায়গাটা আছে, ওই প্রমিনেন্ট প্লেয়াররা যে কারণে ওই জায়গা থেকে কামব্যাক করতে পারেন, যেটা আমাদের বাংলাদেশে ওইটা নাই। আমাদের রাজশাহী, আমাদের সিলেট, আমাদের রংপুর, আমাদের ওই বিভাগ ভিত্তিক আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন নাই। সো ওই কালচারের সাথে যদি আপনি এখানে মেলাতে চান, দুইটার একটাও আমাদের নাই। প্রথমত যেটা বিষয়টা সেটা হচ্ছে যে প্লেয়ারদেরকে আপনি দেখছেন প্রত্যেকে ঘরোয়া ক্রিকেটের পারফর্মার, এবং ওই লিঙ্কন ইউনিভার্সিটির হাই পারফরমেন্স সেন্টার থেকে তারা আসছেন এ টিমে। তার আগে তারা হাই পারফরমেন্স টিমে ছিলেন, এবং ওই যে তাদের যে সমস্ত প্লেয়াররা ধরেন ন্যাশনাল টিমে খেলেছেন বাট বাদ পড়েছেন, ওই প্লেয়ারদের কামব্যাকের জায়গাটাও আছে তাদের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেটা আমাদের বাংলাদেশে আসলে কোনো স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন নাই। আমাদের বাংলাদেশে আসলে ওই ন্যাশনাল টিমের আশেপাশের যারা ওই বাদ পড়া প্লেয়ার, তাদের কামব্যাক করার জন্য জায়গাটা এ টিমই শেষ পর্যন্ত। কিন্তু সংকটের জায়গাটা হচ্ছে আমাদের হাই পারফরমেন্স টিম, আমাদের আন্ডার-23 টিম, সেইখানেই আমাদের সংকটের জায়গায়। হাই পারফরমেন্সের কাজটা হচ্ছে স্কিল ডেভেলপ করা,
যেটা আমরা কি করি হাই পারফরমেন্সের স্কিল ডেভেলপ না করিয়ে সিরিজ খেলতে পাঠায় দেই, আর আমাদের কোনো আন্ডার-23 নামে কোনো টিম নাই। সো দিস ইজ দ্য প্রবলেম। এখানে পুরো বিষয়টা আসলে ক্রিকেট কালচারের ব্যাপার, ক্রিকেট কালচারের ডিফারেন্সের ব্যাপার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।